আচ্ছা ভাবুন তো, এমন একটি দুনিয়া যেখানে মানুষ নয় বরং রাজত্ব করছে বানররা, আর মানুষ তারা শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছে। আজ আমি এক্সপ্লেন করব এমনই এক ভবিষ্যতের গল্প। 2024-এ মুক্তি পাওয়া সেই সিনেমা টাইম লাইন বাংলা প্রেজেন্ট কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস। তো কাহানির শুরুতেই আমরা দেখি একদম নতুন পৃথিবী, যেখানে মানুষের সভ্যতা প্রায় শেষ। চারিদিকে ঘর বাড়ি জঙ্গলে ভরে গিয়েছে। মানুষের তৈরি প্রত্যেকটা বিল্ডিং, শপিং মল, রাস্তাঘাট সবই যেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সময়টা আজ থেকে প্রায় 1000 বছর পরে, যখন পৃথিবীতে মানুষ নয় বরং বানররা রাজত্ব করবে। তো গল্পের শুরুতে একটু কাহানি হিসেবে বলে দেওয়া হয় যে মানুষেরা একসময় বানরদের উপর এমন একটা এক্সপেরিমেন্ট করে, যাতে কি হয় যে বানররা এতটাই বুদ্ধিমান হয়ে যায় যে তারা মানুষকে ছাপিয়ে যায়। আর যেই বানরের ওপর প্রথম এই এক্সপেরিমেন্টটি করা হয়েছিল তার নাম সিজার। আর দেখো বন্ধুরা, এই সিজারের কাহিনী দ্য রাইজ অফ দি প্ল্যানেট অফ দ্য এপস এই সিনেমাতে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেটা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির একদম প্রথম সিনেমা। তো যাই হোক, পরবর্তীকালে সেই সিজার এমন একটা গোষ্ঠী তৈরি করে যে তারা আস্তে আস্তে মানুষদেরকে শেষ করতে থাকে। আর একটা সময় এমন আসে যে পুরো পৃথিবী বানরদের রাজত্বে চলে আসে, আর মানুষেরা লুকিয়ে লুকিয়ে বন জঙ্গলে পশুদের মতো বসবাস করত। তো এই সিনেমার সব থেকে মেন ক্যারেক্টার নোয়া নামের এক বানরকে দেখতে পাই, যে কিনা ইগল ক্ল্যান নামের এক গোষ্ঠীর সদস্য। তাদের এই গোষ্ঠীর নাম ইগল হওয়ার কারণ এই গোষ্ঠীর বানররা ইগলদেরকে ট্রেনিং দিত, যেটা তাদের কালচার। এই গ্রামে নোয়া তার পুরো ফ্যামিলি, বাবা মা ভাই বোন সবাই মিলে বসবাস করত। তো একদিন নোয়া তার দুই সাথীকে নিয়ে জঙ্গলে যায় শিকার করতে, কিন্তু তারা সেখানে একটি মানুষের জামা কুড়িয়ে পায়। তারা বুঝতে পারে যে আমাদের গ্রামের চারিপাশে কোথাও না কোথাও মানুষ বসবাস করছে, যেটা কিন্তু একদমই উচিত নয়। তারা অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো মানুষকে খুঁজে আর পায় না। কিন্তু সেদিন রাত্রে যখন সমস্ত গ্রামবাসীরা ঘুমিয়ে যায়, সমস্ত বানরেরা ঘুমিয়ে যায়, তখন নোয়া একটি শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসে। আর অনেক খোঁজার পর দেখতে পায় যে তাদের একটি ছোট্ট বাড়ির ভেতরে একটি বাচ্চা মেয়ে লুকিয়ে আছে। নোয়া মেয়েটিকে ধরতে যাবে, ঠিক তার আগেই বাচ্চা মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। ব্যাপারটা কিছু বুঝতে পারে না। তো যাই হোক, সেই দিনই রাত্রে সে ঘোড়া নিয়ে গ্রামের বাইরে বেরিয়ে আসে, কিন্তু দেখতে পায় যে মুখোশ পরা একদল বানর সেনা তারই দিকে এগিয়ে আসে। তখন সে তাড়াতাড়ি করে ঘোড়াটিকে ছেড়ে দিয়ে লুকিয়ে যায়, কিন্তু সেই মুখোশ পরা বানরের দল সেই ঘোড়াটির মাধ্যমে নোয়ার গ্রামে চলে আসে, আর এক এক করে সমস্ত বাড়ি ঘরকে আগুন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন নোয়া তার গ্রামে ফিরে আসে, দেখতে পায় যে তার সুন্দর সাজানো গ্রাম আর আগের মতো নেই। তার বাবা মা বোন প্রত্যেকে সেই বানরের দলগুলো বন্দি বানিয়ে নিয়েছে। আর আমরা এখানে জানতে পারি যে মুখোশ পরা এই বাঁদরগুলোর গোষ্ঠীর নাম প্রক্সিমাস। আর এইখানে নোয়া আর প্রক্সিমাসের সঙ্গে একটা জবরদস্ত অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়। তো যাই হোক, নোয়া যেহেতু একদম ইয়ং, তাই যুদ্ধের কৌশল সে ভালো মতো জানতো না। প্রক্সিমাসের সৈনিকরা হাতে থাকা হাতিয়ার নিয়ে তাকে এমন মারে যে নোয়া অজ্ঞান হয়ে যায়। আর যখন সকালে জ্ঞান ফিরে আসে, তখন দেখতে পায় যে তার গ্রাম আর আগের মতো নেই, একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রক্সিমাস বানররা তার সমস্ত গ্রামবাসী ভাই বোন সবকে বন্দি বানিয়ে নিয়ে গিয়েছে। নোয়া প্রতিজ্ঞা করে যে সে তার সমস্ত গ্রামবাসী ইগল গোষ্ঠীদেরকে খুঁজে বের করে আবার এই গ্রামে ফিরিয়ে নিয়ে আসবে। আর এইখান থেকে শুরু হয় নোয়ার আসল জার্নি। সবকিছু হারিয়ে বেরিয়ে পড়ে এক অজানা পথে। সে খুঁজতে চায় তার পরিবারকে, আর জানতে চায় এই নতুন পৃথিবীর পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যিকে। তো কিছু দূর যাওয়ার পর পাহাড়ের ওপরে দেখতে পায় যে ধোঁয়া উঠছে। সে বুঝতে পারে যে নিশ্চয়ই ওইখানে কেউ না কেউ রয়েছে, কিন্তু যখন হাতিয়ার নিয়ে সেইখানে যায়, আশেপাশে কেউই ছিলই না। কিন্তু হঠাৎই সবকিছু ভেঙে সে পাহাড়ের ভেতরে পড়ে যায়। মানে আসলে এইটা একটা ফাঁদ। কিন্তু যাই হোক, নোয়া একদম ঠিক আছে। কিন্তু এইখানে তার পরিচয় হয় রাকা নামের আর একটি বুদ্ধিমান বানরের সাথে। কথায় কথায় জানতে পারে যে রাকা তার পুরো ফ্যামিলি, পুরো গ্রামবাসী এখানেই বসবাস করত, কিন্তু প্রক্সিমাস তাদের উপরে সে অ্যাটাক করে আর সবাইকে বন্দি বানিয়ে এইখান থেকে নিয়ে চলে যায়। রাকা বিশ্বাস করত যে মানুষের সঙ্গে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়। সিজার নামের সেই বানরটি কিন্তু কখনোই মানুষের ওপর অ্যাটাক করতো না, কিন্তু প্রক্সিমাস সিজারের সেই নিয়মকে ভেঙে দিয়ে সমস্ত বানর সেনাকে ভুল পথে চালনা করেছে। আর এইখানেই আমরা জানতে পারি যে সব বানর কিন্তু একই রকমের নয়। তো এরপর কাহিনীতে এন্ট্রি হয় একজন মেয়ের। মেয়েটিকে দেখে নোয়া প্রথমে বিরক্তিবোধ করত, কিন্তু রাকা তাকে বলে যে মেয়েটি তাদের কোনো ক্ষতি করতে আসেনি, আর মানুষের সঙ্গে কিভাবে বানরদের সামঞ্জস্য বানিয়ে চলতে হয় তাও সে নোয়াকে শেখাতে থাকে। মেয়েটি প্রথমে কোনো কথাই বলে না, মনে হতো সে হয়তো বোবা, কথা বলতে পারে না। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় যে সে কথাও বলতে পারে, চিন্তাও করতে পারে। মানে মানব জাতি পুরোপুরি এখনো শেষ হয়ে যায়নি। তো পরের দিন নোয়া, রাকা আর সেই মেয়েটি তিনজন মিলে ঘোড়ায় চড়ে
জঙ্গল সাফারি করতে গিয়েছিল, কিন্তু কিছু দূরে গিয়ে তারা দেখতে পায় যে বহু মানুষ আদিম মানুষের মতো জীবন কাটাচ্ছে। এই দেখে মেয়েটি খুব দুঃখ পায়, কারণ সে জানতো যে এইটা মানুষের বসবাস নয়। এক সময় আমরা এমন উন্নত ছিলাম যে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলে ডাকা হতো, কিন্তু আজ সবকিছুই যেন কেমন পাল্টে গিয়েছে। কিন্তু ঠিক তখনই এই পাশে প্রক্সিমাসের সৈনিকরা চলে আসে আর সেই আদিম মানুষগুলোর উপর হামলা করতে থাকে। কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে আসলে সৈনিকগুলো আদিম মানুষকে নয়, বরং সেই মেয়েটিকে ধরতে এসছে, কারণ ওই মেয়েটি মানুষদের টেকনোলজি সম্পর্কে এমন কিছু জানতো যেটা আর কেউ জানে না। আর প্রক্সিমাসের দলগুলো সেই মানুষের টেকনোলজিকে নিজের দখলে করতে চায়। সৈনিকরা যখনই তাকে ধরতে যাবে ঠিক তার আগেই নোয়া এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয় আর সেখান থেকে ঘোড়ায় চড়ে পালিয়ে যায়। মেয়েটি বানর দুটিকে বলে যে আমি একটা মিশনে আছি, আমি এমন কিছু খুঁজছি যার মাধ্যমে মানব জাতিকে আবারও শক্তিশালী করতে পারবো, মানুষেরা আবার আগের অবস্থায় ফিরিয়ে যেতে পারবে। এমনকি মেয়েটি নোয়াকে এটাও বলে যে তোমার ঈগল গোষ্ঠীকে কোথায় বন্দি বানিয়ে রাখা হয়েছে সেই জায়গাটি কিন্তু আমি জানি। তো পরের দিন যখন তারা একটি নদী পার হচ্ছিল ঠিক তখনই প্রক্সিমাসের সৈনিকেরা চলে আসে আর তাদের উপর হামলা করে। মানে আগের দিন থেকেই তারা নোয়ার পিছু নিয়েছিল। এইখানে মেয়েটি নদীতে পড়ে যায়, তাকে বাঁচানোর জন্য রাকা নিজের কথা না ভেবে জলে ঝাঁপ দেয় আর মেয়েটিকে বাঁচিয়ে নেয়। কিন্তু জলের স্রোত এতটাই তীব্র ছিল যে রাকা এখানে ভেসে চলে যায় আর তার কাহিনী এইখানেই দা এন্ড হয়ে যায়। সৈনিকেরা এতটাই পাওয়ারফুল যে তাদের সঙ্গে নোয়া লড়াই করতে না পেরে হার মানতে বাধ্য হয়। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে সৈনিকগুলো নোয়া আর সেই মেয়েটিকে বন্দি বানিয়ে তাদের নিজের গ্রাম প্রক্সিমাসের দুনিয়াতে নিয়ে আসে। মেয়েটি দেখতে পায় যে সমুদ্রের ধারে অনেক পুরনো জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে আর সেই জাহাজের মধ্যেই প্রক্সিমাসরা নিজের দুনিয়া বানিয়েছে। এই জাহাজগুলো আমরা বানিয়েছি, মানুষেরা বানিয়েছে, কিন্তু এই জিনিসগুলোর উপর আজ আমাদের কোনো অধিকার নেই। তো যাই হোক, কিছুক্ষণ পর তাদেরকে জাহাজের ভেতরে নিয়ে এসে দুইজনকে আলাদা করে দেওয়া হয়। মেয়েটিকে একজন বিজ্ঞানীর ঘরে রাখা হয় যেখানে আরেকজন মানুষ ছিল, আর এইদিকে নোয়াকে এমন একটি জায়গায় বন্দি বানিয়ে রাখা হয়েছিল যেখানে তার মতো শত শত বানররা শ্রমিকের মতো কাজ করছিল। এখানেই তার ঈগল গোষ্ঠীর সঙ্গে দেখা হয়ে যায় যাদেরকে প্রক্সিমাসরা এতদিন ধরে বন্দি বানিয়ে রেখেছিল। নোয়া এইখানে একটি বিশাল দরজা দেখতে পায়, কিন্তু কিছুতেই বুঝতে পারে না যে ওই দেওয়ালের পেছনে কি রয়েছে। তো কিছুক্ষণ পর কাহিনীতে এন্ট্রি হয় এই মুভিটির সবথেকে মেন ভিলেন রাজা প্রক্সিমাসের। রাজা সমস্ত শ্রমিকদেরকে বলতে থাকে যে আমরা সবাই এক, যদি আমরা এক হয়ে কাজ করি তাহলে এই মানব সভ্যতাকে শেষ করে আমরা আরো উন্নত হতে পারবো। আমরা সবাই এক আর একসঙ্গেই কাজ করব। এই বলে সে সমস্ত শ্রমিকদেরকে উৎসাহিত করে আর বলতে থাকে যে ওই দরজার চেন ধরে টান দিতে যাতে দরজা খুলে যায়। ওই দরজার পেছনে এমন কিছু আছে যেইগুলোর মাধ্যমে আমরা আরো উন্নত হতে পারবো। শত শত বানর গায়ে জোর লাগিয়ে টানতে থাকে, কিন্তু দরজা আর খোলে না, কারণ এই দরজাটিকে খোলা যায় একমাত্র কম্পিউটারের মাধ্যমে। আর এই ব্যাপারটা কিন্তু মেয়েটি ভালো করেই জানতো। সে বিজ্ঞানীকে বলে যে জানেন ওই দরজার পেছনে কি রয়েছে? যখন দুনিয়াতে বানররা রাজ করতে শুরু করে, সিচুয়েশন যখন হাতের বাইরে চলে যায়, তখন সরকার আর অর্ধেক দেশবাসী পাহাড়ের নিচে এই বাংকারটি তৈরি করেছিল যেখানে সমস্ত টেকনোলজি, বন্দুক, কম্পিউটার, ইনফরমেশন, এভরিথিং সুরক্ষিত করে রাখা রয়েছে। আর যদি প্রক্সিমাস ওই জিনিসগুলোর খোঁজ পেয়ে যায় তাহলে কিন্তু মানুষরা কোনোদিনও আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু হারামজাদা বিজ্ঞানী তার কোনো কথা মানতে চায় না। সে বলে যা হয়েছে ওইসব কথা ভেবে কোনো লাভ নেই, এখন বানরদের সঙ্গে থাকাটাই বেস্ট। সেই দিন বিকেলে নোয়ার মা তাকে বলে যে আমরা প্রায় অনেক দিন ধরে এইখানে কাজ করছি বন্দি হয়ে, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে। অনেক দিন ধরেই ওই দরজাটিকে খোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু খুলতে আর পারছে না। জানি না ওইটার পেছনে কি রয়েছে, কিন্তু এতটুকু জানি যে আমাদের জীবন এখন এখানেই কাটবে আর এটাই হচ্ছে সিজারের নিয়ম। কিন্তু নোয়া বলে যে না, ইয়ে গলত হয়, এইটা সিজারের নিয়ম মোটেও নয়, প্রক্সিমাস যেটা করছে সেটা একদমই ভুল। মানে নোয়ার মধ্যে যেন এখন প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আর এতদিন ধরে সে যে চেষ্টা করেছিল ঈগল পাখিকে নিজের হাতে নিয়ে আসার, সেই ঈগল পাখি নোয়ার মধ্যে এই সাহস দেখে ফাইনালি তার হাতে চলে আসে। তো সেদিন রাত্রে নোয়া আর মেয়েটি মিলে একটি বড় প্ল্যানিং করে যে তারা ওই বাংকারের ভেতরে লুকিয়ে প্রবেশ করবে, কিন্তু মেন দরজা দিয়ে নয় বরং অন্য রাস্তা দিয়ে। মেয়েটির প্ল্যানিং অনুযায়ী
অনুযায়ী সমুদ্রের জলকে আটকে রাখা দেওয়ালের কাছে কিছু বারুদকে সংগ্রহ করে ধামাকা করার জন্য, কিন্তু ঠিক তখনই সেই বিজ্ঞানী চলে আসে আর তাকে তার কাজ করতে বাধা দেয়। কিন্তু সত্যি বলতে কি মেয়েটি একদমই চায় না যে কেউ তার মিশনে বাধা হয়ে দাঁড়াক, তাই সে চুপচাপ গিয়ে বিজ্ঞানীর শ্বাস রুদ্ধ করে তাকে সেখানে মেরে ফেলে। তো এরপর আমরা দেখতে পাই যে নোয়া আর তার দুইজন সাথী সেই মেয়েটিকে সঙ্গে নিয়ে পাহাড়ের উপরে গিয়ে ছোট্ট একটি সুড়ঙ্গ দিয়ে সেই বাংকারের ভেতরে চলে আসে। এই বাংকারটি এতটাই বিশাল যে নোয়া আর তার সাথীরা ভাবতে থাকে যে তারা যেন নতুন কোনো দুনিয়াতে চলে এসছে। মেয়েটি যেহেতু আধুনিক মানুষ, তাই তার সমস্ত টেকনোলজি, কম্পিউটার, মানুষের বানানো সিস্টেম সে ভালো মতোই জানতো। এই বাংকারের ভেতরে সুরক্ষিত করে রাখা ছিল বিশাল বন্দুক, AK-47, বোমা, যুদ্ধ করার জন্য ট্যাঙ্ক, কিছু সৈনিকদের গাড়ি, ওষুধপত্র, সুপার কম্পিউটার আর এই দুনিয়ার এভলিউশন সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এরপর মেয়েটি মেশিনের মাধ্যমে সেই বাংকারের বিশাল দরজাটি খুলে দেয়, আর যেই না দরজা ওপেন হয় তারা দেখতে পায় যে ওই দরজার সেই পাশে দাঁড়িয়ে আছে প্রক্সিমাস আর তার সৈনিকেরা হাতে হাতিয়ার নিয়ে। বাংকারটি দেখে প্রক্সিমাস তো বেশ খুশি, কিন্তু সে নোয়াকে বলে যে আমি জানতাম তুমি পারবে, কিন্তু সেই মেয়েটি তোমাকে ধোঁকা দিয়েছে। আর এই কথাটি শুনে নোয়া ভীষণ রেগে যায়, কারণ সে জানতো না যে মেয়েটি সত্যি সত্যি এই বিশাল দরজাটিকে খুলে দেবে। কিন্তু ঠিক তখনই মেয়েটি দৌড়ে গিয়ে একটি কারেন্ট লাগানো সার্কিটকে অন করে দেয়, আর সমুদ্রের বাঁধের কাছে বিশাল একটা ধামাকা হয়। বানররা বুঝতে পারে না যে হলোটা কি, কিন্তু ঠিক তখনই সমুদ্রের বাঁধ ভেঙে সমুদ্রের নোনা জল তাদের দিকে ধেয়ে আসে। এই দেখে তারা বাঁচার জন্য প্রাণপণে ভয়ে দৌড়ে বাংকারের ভেতরে চলে যায়, কিন্তু সমুদ্রের জলে পুরো বাংকারটি ভরে যায়। এই দেখে মেয়েটি ভাবে যে এইবার হয়তো বানররা মারা যাবে আর মানুষ আবারও আগের মতো ফিরে আসবে। কিন্তু নোয়া তার সাথীদেরকে বলতে থাকে যে কোনো রকম দৌড়ে এই বাংকারের উপরে চলে যেতে, কারণ ওইখান থেকে বেরোনোর রাস্তা আছে। আর এইখানে আমাদের প্রক্সিমাসের সঙ্গে নোয়ার একটা খুব সুন্দর ফাইট অ্যাকশন দেখানো হয়, কিন্তু নোয়া খুবই চালাক, সে কোনো রকম প্রক্সিমাসকে সেইখানে ভেতরে আটকে দিয়ে সেখান থেকে বেরিয়ে পাহাড়ের উপরে বাংকারের বাইরে চলে আসে। এইখানে তার জন্য অপেক্ষা করেছিল তার ঈগল গোষ্ঠীর সদস্যরা। তারা ভেবেছিল যে হয়তো তারা বেঁচে গিয়েছে, কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে প্রক্সিমাস চলে আসে। মানে সে বাংকারের ভেতরে মারা যায়নি, কোনো রকম নিজেকে বাঁচিয়ে রেখেছিল। তো যাই হোক, এখানে প্রক্সিমাস আর নোয়ার মধ্যে খুব সুন্দর একটা ফাইট দেখানো হয়। নোয়ার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে উঠে দাঁড়াতেও পারছিল না। সময় যখন খারাপ থাকে তখন সব দিক থেকেই খারাপ হয়ে যায়, কিন্তু নোয়া হার মানেনি। ছোট্টবেলায় তার বাবা তাকে শিখিয়েছিল যে কিভাবে গান করে ঈগলদেরকে নিজেদের কাবুতে নিয়ে আসতে হয়। একটা ঈগল তখনই তোমার কাছে আসবে যখন তোমার মধ্যে সাহস বাড়বে। তাই নোয়া তার বাবার শেখানো একটি গান গাইতে থাকে, আর তাকে ফলো করে বাকি ঈগল গোষ্ঠীর সদস্যরা জোরে জোরে গান গাইতে থাকে। প্রত্যেকটা বানরের মধ্যে যেন এখন সাহস চলে এসেছিল। আর এই গান শুনে পাহাড়ের উপরে উড়তে থাকা প্রায় অনেকগুলো ঈগল সেখানে চলে আসে আর প্রক্সিমাসকে পুরো ঘিরে নেয়। ঈগলের পায়ের খোঁচা খেয়ে তার শরীর থেকে রক্ত পড়তে থাকে, আর কিছুক্ষণ পর পাহাড় থেকে পড়ে গিয়ে প্রক্সিমাস এখানে মারা যায়। এতক্ষণ ধরে চলা এত বড় লড়াইতে ফাইনালি নোয়া জিতে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে তারা সবাই মিলে তাদের নিজের ঈগল গোষ্ঠীর গ্রামে ফিরে আসে আর ভেঙে যাওয়া পুরনো বাড়িকে ঠিক করে আবার আগের মতো সুখী জীবনে ফিরে যায়। আর এইদিকে সেই বাচ্চা মেয়েটি শেষবারের মতো নোয়ার সঙ্গে দেখা করতে আসে। বুক ভরা ভালোবাসা দুঃখ নিয়ে আলবিদা বলে সেখান থেকে চিরজীবনের জন্য নিজের দুনিয়াতে চলে যায়, যেখানে বাকি মানুষেরা এখনো অন্য বাংকারের ভেতরে বেঁচে ছিল। মেয়েটি এত কষ্টের মাঝেও তার মিশনকে কমপ্লিট করে বুঝিয়ে দেয় যে মানুষেরা আবার ফিরে আসবে। তো গুরু, এই ছিল কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এর কাহিনী। আর এইটা শুধু একটা সার্ভাইভাল স্টোরি না, এটা পাওয়ার, লেগেসি আর ভবিষ্যতের লড়াই। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি নেক্সট একটা সুন্দর জম্বি কাহিনী নিয়ে আসছি, যেটা কিন্তু আমার দেখা এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট জম্বি ফিল্ম। তাই সাথে থেকো টাইমলাইন বাংলার সঙ্গে।